সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, দুষ্কৃতিকারীদের শাস্তি দাবি। সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার অনুরোধ করছি। যারা নিহত হয়েছে তাদের জন্য 1 কোটি টাকা। হাজীগঞ্জে আমাদের ভাই নিহত হয়েছে, আমাদের পুরোহিত নিহত। জামায়াত শিবিরের নেতৃত্বে এই পরিকল্পিত হামলা, দাবি এলাকাবাসীর। সবকিছু লুটপাট করি, ঘর মারধর করে নিয়ে ওরা চলে যায়। গরু নিয়ে গেছে একটা, গাড়ি নিয়ে গেছে একটা, 3টে গরু মারি ফেলাইছে। একবারে পেট্রোল ঢালি দিয়ে একবারে গোটাল বাড়ি পড়ে শেষ। অপরাধী সে যত বড়ই হোক না কেন, আইনের কাছে কিন্তু সে সবচেয়ে ভীরু এবং কাপুরুষ। নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ আওয়ামী লীগের। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে। মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে এর সাম্প্রদায়িক অপশক্তিকে পরাজিত করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সাম্প্রদায়িক হামলা ঠেকাতে বারবার কেন ব্যর্থতা, প্রশ্ন বিশিষ্টজনদের। প্রশাসনের ভেতরে অপশক্তি লুকিয়ে আছে কিনা খুঁজে দেখার তাগিদ। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। প্রথমবার জাতীয়ভাবে পালন করা হচ্ছে শেখ রাসেল দিবস। রাজধানীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩৮৬টি রুট ভেঙে করা হচ্ছে ৪২টি বেসরকারি কোম্পানির অধীনে চলবে ৯ রঙের বাস। ডিসেম্বরেই পরীক্ষামূলকভাবে চালু। দ্রুত এগিয়ে চলছে পদ্মা সেতুর কাজ। শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ। মাওয়া প্রান্তে চলছে নদী শাসন। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সেন্ট মার্টিনে 2 দিন ধরে আটকে আছেন 3 শতাধিক পর্যটক। বন্ধ নৌযান চলাচল, নিরাপদে আছেন সবাই। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মার্জিয়া মোমু। সরাসরি যাব তার কাছে। মোমু, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসবের অষ্টমী তিথিতে হচ্ছে কুমিল্লার একটি মন্দিরে প্রতিমার পায়ের নিচে পবিত্র কুরআন গ্রন্থ পাওয়ার ঘটনাকে কেন্দ্র করে কুমিল্লার বেশ কয়েকটি মন্দিরে হামলা হয় সনাতন ধর্মাবলম্বীদের ওপরে। তাদের বাড়িঘর বসত ভুরা পুড়িয়ে দেওয়া হয় এবং ঠিক তার পরদিন থেকে নোয়াখালী, চৌমুনিতে, মাগুরায় এবং একে একে দেশের প্রায় 17টি জেলায় 70টিরও বেশি মন্দির ভাঙচুর করা হয় এবং প্রায় এখন পর্যন্ত অর্ধশত সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়, অনেকে নির্যাতন করা হয় এবং এখন পর্যন্ত প্রায় এই সহিংসতা কিন্তু প্রাণহানির ঘটনা ঘটেছে। এবং এই যে টানা প্রায় সপ্তাহব্যাপী ধরে যে সাম্প্রদায়িক অস্থিরতা কিংবা সহিংসতা চলছে, তারই প্রতিবাদ জানিয়ে আজ সকাল 10টা থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ করে সনাতন ধর্মাবলম্বী যেসব শিক্ষার্থী রয়েছেন তারা একত্র হয়েছেন সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন ইসকনের সদস্যরা। এবং এখানে কিন্তু বিশেষ করে তরুণ যারা রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা একত্রতা ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচির। এবং তারা ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্যালয়ে বরাবর একটি স্মারক দিয়েছেন। আজকে 7 দফা দাবিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে সনাতন ধর্মাবলম্বীদের ওপরে যে হামলা, নির্যাতন এবং তাদের যেই মন্দিরের যে ক্রমাগতভাবে যে অগ্নিসংযোগ কিংবা ভাঙচুর, প্রতিমা ভাঙচুর করা হচ্ছে, তার জন্য তারা সরকারের কাছে তারা দাবি জানিয়েছেন যে অবিলম্বে এই ধরনের সহিংসতা বন্ধ করার জন্য। পাশাপাশি তারা বলছেন যে ইতিমধ্যে যেসব স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা কিংবা তাদের যে ধর্মীয় প্রতিষ্ঠান, বিশেষ করে মন্দিরগুলো, সেগুলো সংস্কার, পাশাপাশি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই সপ্তাহব্যাপী সহিংসতায় তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। এবং অন্যদিকে ইসকনের পক্ষ থেকে 14 দফা দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর স্মারক লিপি দুপুরে দেওয়া হয়েছে। এই মুহূর্তে শাহবাগ মোড়ে অবস্থান করছেন সনাতন ধর্মাবলম্বীর
যারা রয়েছেন তরুণরা, এমনকি কিছুক্ষণ আগে কিন্তু দেশের কয়েকটি জেলা থেকে অনেক যারা বয়স্ক রয়েছেন, নারী পুরুষ, তারা প্রত্যেকেই সনাতন ধর্মাবলম্বী এবং তারা একটাই দাবি জানিয়েছেন গণমাধ্যমের কাছে যে সরকারের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, যে তারা বলছেন যে স্বাধীনতার যেখানে মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর আদর্শে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন এবং স্বাধীনতার 50তম বছরে এসে এরকম নজিরবিহীন সাম্প্রদায়িক সহিংসতা তারা চান না। তারা বলছেন যে আগামী সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে বলছেন বিশেষ করে কুমিল্লা, পর নোয়াখালী, তারপরে সবশেষ গতকাল রংপুরের পীরগঞ্জে সংখ্যালঘু বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের সম্প্রদায়ের উপর যে হামলা হয়েছে, সেই হামলায় সিসিটিভি ফুটেজ দেখে যারা এই হামলায় জড়িত রয়েছেন তাদেরকে অবিলম্বে তাদেরকে গ্রেফতার এবং পাশাপাশি যারা হামলায় জড়িত রয়েছেন তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এবং বিশেষ করে জানেন যে সকাল 10টায় প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান কর্মসূচি নেন এবং প্রায় এখন পর্যন্ত 5 ঘন্টা কেটে গেছে এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না তাদের এই 7 দফা দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো কিছু জানানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত শাহবাগ মোড়ে অবস্থান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তো এমদাদ, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজিত শাহবাগ মোড়ে একটি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে অবস্থান কর্মসূচির পাশাপাশি সপ্তাহব্যাপী ধরে সনাতন ধর্মাবলম্বীদের ওপরে দেশের বিভিন্ন স্থানে যে সহিংসতা হয়েছে তার বিচার চেয়ে শাহবাগ মোড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচির বিষয়ে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এমদাদ। দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই বিক্ষোভে অংশ নিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরাও। সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মার্জিয়া মোমো। আবারও সাম্প্রদায়িক সহিংসতা ঠেকাতে ব্যর্থ প্রশাসন। বিশিষ্টজনরা বলছেন পরিকল্পিতভাবে একটি মহল দেশকে অস্থিতিশীল করছে, কিন্তু পুলিশ ও প্রশাসন তাদের প্রতিরোধ করতে পারছে না। অথচ জঙ্গি দমনে সফলতা দেখিয়েছে এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই অবস্থায় সচেতন মহল মনে করছে সর্ষের ভেতরই আছে ভূত। আফজাল হোসেনের রিপোর্ট। অষ্টমীর দিনে কুমিল্লায় শুরু, এর পরের কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে কমপক্ষে ৭০টি পূজা মণ্ডপে হামলা, অর্ধশতাধিক বাড়ি ও দোকানে ভাঙচুরের ঘটনা ঘটে। এসবের মাঝেই বিষণ্ণ বিসর্জন হয়েছে দেবী দুর্গার। প্রশাসনের নিষ্ক্রিয়তায় হামলা ঠেকানো যায়নি বলে অভিযোগ উঠেছে। তবুও টনক নড়েছে কি কারো? এবারও আলোচনায় পুলিশ প্রশাসনের ব্যর্থতা। প্রশ্ন উঠেছে বারবার কেন ব্যর্থ হচ্ছেন তারা? বিশিষ্টজনরা বলছেন জঙ্গি দমনে সফল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ব্যর্থতা ভাবিয়ে তুলেছে তাদেরকেও। প্রশাসনের ভেতরে সাম্প্রদায়িক শক্তি খুঁজে বের করার পরামর্শ তাদের। জঙ্গি, তাদের ব্যাপারে যদি পুলিশ এতটা যোগ্যতার প্রমাণ দিতে পারে তাহলে কেন এই ক্ষেত্রে প্রমাণ দিতে পারবে না? মানে তারা তাদের যোগ্যতার স্বাক্ষরটাকে রাখতে পারবে না। সুতরাং এই ক্ষেত্রে আরো বেশি জিনিসটাকে পর্যালোচনা করতে হবে, রাষ্ট্রকে পর্যালোচনা করতে হবে। যে দুষ্টচক্র ঘরেও আছে, বাইরেও আছে। ঘরের শত্রু বিভীষণ বলে একটি কথা আছে। ঘরের শত্রু কিন্তু অনেক বড় শত্রু। ঘটনাটি ঘটার পরে তারা একটি নির্লিপ্ত ভাব থাকে এবং তারপরে তারা যতটা করেন সেটি যতটা করলে পরে সেটাকে অ্যারেস্ট করা যেত বা সেটাকে প্রতিহত করা যেত, সেই জায়গায় তাদের মনোজগতের কিছু ব্যাপার থাকতেই পারে, অথবা তাদের প্রশাসনিক দুর্বলতা থাকতে পারে। বিশিষ্টজনরা আরও জানান, স্বাধীনতা বিরোধী এই অপশক্তি মোকাবেলায় দরকার রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ। এক্ষেত্রেও রয়েছে ঘাটতি। অনেক আগে থেকে সুচিন্তিত পরিকল্পিতভাবে হচ্ছে, নলে এটা এত ছড়িয়ে ছিটে নাই। প্রশাসন অযোগ্য, ওরা অযোগ্য অথবা তারা এটার সাথে জড়িত। জনগণকে সচেতন করার জন্য রাজনৈতিক ভাবে, প্রশাসনিক ভাবে যে উদ্যোগগুলি নেওয়া দরকার সেই উদ্যোগে অনেক ঘাটতি আছে। যদিও বিশিষ্টজনরা মনে করেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন ছাড়া পুলিশ প্রশাসনের একার পক্ষে শতভাগ নির্মূল সম্ভব নয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে দলের নেতাকর্মীদের সজাগ থাকতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর কথা বলেন তিনি। এছাড়া আলাদা অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতারা ধর্মীয় সহিংসতা সৃষ্টিকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান। 1975 সালের 15ই আগস্ট মাত্র 11 বছর বয়সে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বঙ্গবন্ধু পরিবারের সবার প্রিয় ছোট্ট রাসেলকেও ঘাতকের বুলেট ঝাঁঝরা করে দেয়। মুহূর্তেই থেমে যায় ছোট্ট প্রাণের স্পন্দন। সেই রাসেল আজ বেঁচে থাকলে তার 58তম জন্মবার্ষিকী পালন করত।
শেখ রাসেলের জন্মবার্ষিকীকে নানা আনুষ্ঠানিকতায় পালন করছে আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন। সোমবার সকালে ডিআরইউতে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, শেখ রাসেলকে যারা হত্যা করেছে সেই শক্তি এখন ধর্মীয় উন্মাদনা সৃষ্টির অপচেষ্টা করছে। শেখ রাসেলকে যারা হত্যা করেছে, ৭১-এর বর্বর হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, সেই শক্তি সাম্প্রদায়িক হানাহানি সৃষ্টি করার জন্য, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে একই শক্তি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতেই রংপুর কুমিল্লায় সাম্প্রদায়িক সহিংসতা চালানো হয়েছে। এ সময় তিনি অসাম্প্রদায়িক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। রাজনৈতিক উদ্দেশ্যে দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য এটি খুবই স্পষ্ট। সরকার কিন্তু কঠোর হস্তে দমন করেছে। যারা কিছুই দেখেন না বলেন, তাদেরকে অনুরোধ জানাবো সরকার কি করেছে সেগুলো একটু খেয়াল রাখার জন্য। এর আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। শ্রদ্ধা নিবেদন করে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, সাম্প্রদায়িক সহিংসতা রুখতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরের ঘটনা ফেসবুকের অপপ্রচার থেকেই এই ঘটনার উদ্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে তিনি খোঁজ খবর নিচ্ছেন এবং সেখানে অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। পার্টি পর্যায়েও আমাদেরকে সতর্ক থাকতে হবে, সতর্ক পাহারায় থাকতে হবে। শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে কেন্দ্রীয় নেতারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়তে শিশুদের প্রস্তুত করতে সরকার কাজ করছে। শেখ রাসেলের ৫৮তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় আত্মমর্যাদা নিয়ে বেড়ে উঠবে বাংলার শিশুরা। ভবিষ্যতে দেশ গড়বে অসাম্প্রদায়িক চেতনায়। এ সময় আবেগ তাড়িত কণ্ঠে শেখ রাসেলের শৈশব ও নানা স্মৃতির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ রাসেল এক অনন্ত বেদনার কাব্য যেন। ১৯৬৪ সালের ১৮ই অক্টোবর ঐতিহাসিক ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে জন্ম কাব্যময় এই শিশুর। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে শেখ রাসেলকেও হত্যা করে বিপদগামী সেনা সদস্যরা। বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে এবছর থেকেই জাতীয়ভাবে দিবসটি পালিত হচ্ছে শেখ রাসেল দিবস হিসেবে। জাতীয় এই দিবসটির উদ্বোধন এবং মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান উপলক্ষে সোমবার সকালে অনুষ্ঠানের আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়। এতে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি, ক্রীড়া এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক সহ নানা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে শেখ রাসেলের শৈশবের স্মৃতি তুলে ধরে আবেগতাড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী বলেন, রাসেল বেঁচে থাকলে এখন উচ্চপদস্থ সেনা অফিসার থাকতেন। রাসেলের যেদিন জন্ম হলো সেই দিন থেকেই সে আমাদের সকলের চোখের মণি। আসলে বাবাকে রাসেল খুব একটা কাছে পায়নি, তবুও যতটুকু সময় পেত কোলেই রাখতেন, নিজের হাতে দুধ খাওয়াতেন। তার ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, সে বলতো আমি আর্মি হব। তার সে স্বপ্ন কিন্তু আর পূরণ হয় না, হতে পারেনি। শেখ হাসিনা বলেন, আজকের শিশুরা যেন একদিন অন্যায় অবিচার মুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তোলে, সেভাবেই কাজ করছে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশু নিরাপত্তার জন্য আইন করে দিয়ে যান। আর কি দুর্ভাগ্য আমাদের, ঘাতকের হাতে তারই সন্তানদেরকে তারই সাথে মৃত্যুবরণ করতে হয়, হত্যা শিকার হতে হয়। একটা অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশকে গড়তে চাই। আমাদের দেশের শিশুরা একটা আত্মবিশ্বাস নিয়ে, আত্মমর্যাদা বোধ নিয়ে গড়ে উঠুক। আগামী দিনে বাংলাদেশ যেন সুন্দরভাবে গড়ে ওঠে স্বাধীন বাংলাদেশের আদর্শ নিয়ে। শেখ রাসেলকে উৎসর্গ করে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চমকে দেয়া রোবোটিক হ্যান্ড।
চট্টগ্রামে এক কিশোরের যান্ত্রিক অঙ্গ প্রত্যঙ্গ তৈরি নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে ৩৮৬টি রুট ভেঙে করা হচ্ছে ৪২টি। বাস রুট রেশনালাইজেশনের রূপরেখা তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। পরিকল্পনা অনুযায়ী ৯ রঙের বাস চালাবে ২২টি বেসরকারি কোম্পানি। ৭,৩35টি বাস দিয়ে ঢাকার বিদ্যমান গণপরিবহন নেটওয়ার্ক পুনর্গঠন করা হবে। ডিসেম্বরে পরীক্ষামূলক চলাচলে তৈরি হয়েছে সবুজ রঙের বাসের নকশার খসড়া। রাজধানীর বিশৃঙ্খল গণপরিবহনকে বাগে আনতে বাস রুট রেশনালাইজেশন প্রক্রিয়া হাতে নেয়ার ৩ বছর পর এবার পূর্ণাঙ্গ রূপরেখা দিল ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। বর্তমানে রাজধানীর ৩৮৬টি রুটে চলাচল করা বাসের সংখ্যা ৯,০২৭টি। এর বিপরীতে কোম্পানি ভিত্তিক বাসের সংখ্যা হবে ৭,৩35টি, রুট হবে ৪২টি। রূপরেখা অনুযায়ী পিঙ্ক ১, ২, ৩ নামে ৩টি কোম্পানি আবদুল্লাপুর ঝিলমিলের ৪টি রুটে চলাচল করবে। মেরুন রঙের 2টি কোম্পানি হেমায়েতপুর থেকে সদরঘাট রুটে বাস পরিচালনা করবে। আর অরেঞ্জ ১, ২, ৩ নামে 3টি কোম্পানি চলাচল করবে মিরপুর নারায়ণগঞ্জ রুটে। সবুজ হবে 4টি কোম্পানি, চলবে ঘাটারচর আবদুল্লাপুর 8টি রুটে। বেগুনি রঙের 3টি কোম্পানির মাধ্যমে চলবে কাঁচপুর আবদুল্লাপুর 6টি রুটে। নর্থ নামে থাকবে 2টি কোম্পানি, চলবে কালিয়াকৈর আবদুল্লাপুরে। অন্যদিকে নর্থ ওয়েস্ট পরিচালনা করবে চন্দ্রা হেমায়েতপুরের 3টি রুট। সাউথ নামে আরও একটি কোম্পানি, চলবে মুন্সিগঞ্জ থেকে ঝিলমিলের 2টি রুটে। 9টা ক্লাস্টারের মধ্যে 3টা হবে সাবারবান, মানে ঢাকা শহরের আউটস্কার্ট, যেটাকে বাংলা শহরতলি। 6টা হচ্ছে ঢাকা শহর। এই 6টার 6 রং। আমাদের টার্গেট ছিল যে 500 বাসের বেশি একটা কোম্পানিতে থাকবে না। এর থেকে বেশি হয়ে গেলে বাসের অপারেশন ডিফিকাল্ট হয়ে যায়, অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। সো 22টা কোম্পানির প্রত্যেকেরই 500 নিচে বাস থাকবে। 50 আসন বিশিষ্ট 4,223টি বাস, তার মধ্যে 1,158টি এসি এবং বাকিগুলো হবে নন এসি 40 আসন বিশিষ্ট। 1 ডিসেম্বর কেরানীগঞ্জ, ঘাটারচর, কাঁচপুরে পরীক্ষামূলকভাবে চালু হবে বাস রুট রেশনালাইজেশন। সেই লক্ষ্যে প্রস্তুত সবুজ রঙের বাসের ডিজাইন। এই পাইলট প্রজেক্টটা করতে যেও কিন্তু আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কারণ এখানে অনেকগুলা অন্য রুটের বাসও চলে। এখন গাড়িগুলোর রং করতে হবে, সেই রঙের জন্য ডিজাইন অলরেডি নিয়ে মিটিং হয়েছে। এই প্রকল্পে যুক্ত হতে পারবে না 2019 সালের আগে কেনা কোনো বাস। তৈরি হবে বাস বে, যাত্রী ছাউনি। প্রাথমিক পর্যায়ে শতাধিক বাস রুট আর সহস্রাধিক বাস মালিকের মধ্যে একটা সমন্বয় করাই বাস রুট রেশনালাইজেশনের অন্যতম চ্যালেঞ্জ হিসাবে দেখা দিয়েছিল। সেই পাঠ চুকিয়ে এবার চলছে পরীক্ষামূলক চলাচলের প্রস্তুতি। আর সেক্ষেত্রে অপরিকল্পিত এই নগরের সড়কের অবকাঠামোই এই মুহূর্তে তাদের জন্য বড় চ্যালেঞ্জ মানছেন কর্তৃপক্ষ। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। কোটি কোটি মানুষের স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবের দ্বার প্রান্তে। শেষ পর্যায়ে সড়ক পথের শেয়ার পকেট, ডিভাইডার ও রেলিং নির্মাণ কাজ। মাওয়া প্রান্তে শুরু হয়েছে নদী শাসনও। বিস্তারিত জানাচ্ছেন নাসির উদ্দিন উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন আবু সাইদ। পদ্মা সেতু এখন বাঙালির এগিয়ে যাওয়ার স্মারক। পুরো সেতু জুড়েই চলছে চূড়ান্ত পর্যায়ের কর্মযজ্ঞ। 6.15 কিলোমিটার দীর্ঘ মূল সেতুর সড়ক পথের 5,834টি শেয়ার পকেটের কাজের বাকি রয়েছে মাত্র 592টি। আর 7,553টি প্যারাপেট ওয়াল রেলিংয়ের মধ্যে স্থাপন হয়েছে 5,871টি। 4 লেন সড়ক পথে মাঝে চলছে ডিভাইডার তৈরি। 7টি মডিউলে ভাগ করা সেতুর 6টি এবং 2 প্রান্তে সংযোগ সেতুতে যুক্ত হওয়ার আরও 2টি, মোট 8টি এক্সপানশন জয়েন্ট রয়েছে। এর মধ্যে 19 নম্বর খুঁটি পয়েন্টে জয়েন্টের কাজ চলছে পুরোদমে। আর নিচতলায় রেল লাইনের এক পাশে গ্যাস লাইন এবং আরেক পাশে চলছে সার্ভিস লাইন তৈরি। ধাপে ধাপে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে জুনের মধ্যে সেতু চালু করার টার্গেট নিয়ে। সিকোয়েন্স একটার পরে একটা হবে। আমি এখন লাইট লাগাবো কোথায়? আমার প্যারাপেটল যে না হয়, লাইট লাগাইতে পারবো না। পোল লাইট সবই আমাদের যদি রেডি থাকে লাগাইতে করতে হবে। এটাই সিকোয়েন্স অনুযায়ী হবে। কাজেই ডেফিনেটলি জুনের আগেই আমাদের শেষ করতে হবে। রোড ওপেন করতে গেলে তো সবই করতে হবে, তো একটার পর একটা। আর শুষ্ক মৌসুম আসতেই শুরু হয়ে গেছে মাওয়া প্রান্তের নদী শাসনের কাজ। পদ্মা সেতু চালু হওয়ার একেবারেই দোরগোড়া এখন। মূল সেতুর অগ্রগতি 95%। মুন্সিগঞ্জের মাওয়া থেকে
নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। 1.5 বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর খুলল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল। প্রাণের ক্যাম্পাসে ফিরতে পারায় শিক্ষার্থীদের উচ্ছ্বাস। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে নামে বেনামে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ রয়েছে, যাদের কর্মকাণ্ডে অতিষ্ঠ ক্যাম্পের বাসিন্দারা। আধিপত্য বিস্তার ছাড়াও চাঁদাবাজি, অপহরণ ও ডাকাতি সহ নানা অপরাধমূলক কাজ করছে তারা। তবে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন বলছে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঘন বসতিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্প, যেখানে চেনা অজানা অসংখ্য মানুষের পদচারণা থাকে রাত দিন। ক্যাম্পের এমন প্রাণচাঞ্চল্য ছাপিয়ে অনেক সময় আতঙ্ক ভর করে সাধারণ রোহিঙ্গাদের মাঝে। কারণ প্রায়শ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ হানা দেয় ক্যাম্পের কোথাও না কোথাও। কখনো চাঁদা দাবি করে, আবার কখনো তাদের হয়ে কাজ করার জন্য চাপ দেয়। গরু ভাষা না জানি খারাপ মানুষ আছে, মনে করো গোলাগুলি করে দিন ফোন ইয়ান জানি না ডর লাগে, তাহলে গড় বামসুর গরিব রাজ্যে খুব কষ্ট আমাদের, মনে করেন ওদিকে দুমদাম ফুটাফুটি গোলাগুলি আওয়াজ হয়। রোহিঙ্গাদের দাবি, ক্যাম্পে চাঁদাবাজি, অপহরণ, ডাকাতি সহ এমন কোনো অপরাধ নেই যা করে না সক্রিয় সন্ত্রাসী গ্রুপগুলো। এসব দুর্বৃত্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান এপিবিএন কর্মকর্তারা। আমরা সারাক্ষণই তাদের বিরুদ্ধে রেইড করি। আমাদের বিশেষায়িত একটি দল আছে, তাদের দিয়ে আমরা অভিযান পরিচালনা করে থাকি। প্রযুক্তির সাহায্যে, ড্রোনের সাহায্যে আমরা কিন্তু অভিযান পরিচালনা করে থাকি। কিছু দুষ্কৃতিকারী আছে, তারা বিভিন্ন ধরনের অপরাধ করে থাকে, তা আমরা কিন্তু তাদেরকে আইনের আওতায় নিয়ে আসছি। আর এই ক্যাম্প কর্মকর্তা জানালেন, দুষ্কৃতিকারীরা সাধারণ রোহিঙ্গাদের জন্য ভীতির কারণ হয়ে দাঁড়াবে এমন পরিস্থিতি ক্যাম্পে নেই। দুষ্কৃতিকারী যারা আছে তারা, আমি এক কথায় বলবো যে গা ঢাকা দেওয়ার অবস্থা আর কি তাদের। তো সুতরাং তারা সাধারণ রোহিঙ্গাদের জন্য ভীতির কারণ হয়ে উঠবে, এই অবস্থা এখন ক্যাম্পে নেই। রোহিঙ্গারা জানিয়েছে, ক্যাম্পে দুর্বৃত্তরা অপরাধ করে আশ্রয় নেয় পাহাড়ি জঙ্গলে থাকা আস্তানায়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফে 34টি আশ্রয় শিবির রয়েছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। দীর্ঘ 18 মাস পর খুলে দেয়া হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল। করোনায় দীর্ঘ বিরতির পর প্রাণের ক্যাম্পাসে ফিরতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এদিকে দ্রুত সেশন জট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দীর্ঘ সময়ের বিরতির পর প্রাণের ক্যাম্পাসে শিক্ষার্থীরা। 18 মাস পর সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয় উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। উৎসবমুখর পরিবেশে তাদেরকে ফুল, চকলেট, মাস্ক ও স্যানিটাইজার দিয়ে বরণ করে নেওয়া হয়। ছাত্রদের 6টি ও ছাত্রীদের 4টি হলে প্রবেশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা করোনার অন্তত 1 ডোজ নিয়েছেন তারাই হলে প্রবেশের সুযোগ পাচ্ছেন। অনেক ভালো লাগতেছে যে স্টুডেন্টরা সবাই আসছে, সেই আগের পরিবেশ। 1.5 বছরের বেশি সময় পর সবার সাথে দেখা হবে, অন্যরকম অনুভূতি। বাড়িতে আমরা বন্দি অবস্থায় ছিলাম, সবার সাথে ফিজিক্যালি দেখা হয় নাই, অনলাইনে ক্লাস হয়েছে। পরীক্ষাগুলো দিয়েছি 4th ইয়ারের বাইরে থেকেই। 2 বছর পরে আবার আমাদের সেই পুরাতন বন্ধুগুলোকে ফিরে পাচ্ছি। অনেকে অবশ্যই এখানে ওখানে চলে গেছে, তারপরেও যাদেরকে পাচ্ছি এটা আসলে অনুভূতিটা শেয়ার করা যাচ্ছে না। ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি মানাতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে হল কর্তৃপক্ষ। মশার উপদ্রব থেকে রক্ষার জন্য আমরা ইতিমধ্যেই ওষুধ ছিটিয়েছি, চারপাশে বনজঙ্গলগুলো পরিষ্কার করেছি এবং তাদের ডাইনিং, তাদের ক্যান্টিন, তাদের রিডিং রুম, আমরা এগুলো তাদের পরিবেশ যাতে সুন্দর নিশ্চিত হয় সে ব্যবস্থা করেছি। এখানে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে এবং যাদের শিক্ষার্থীরা যদি কোনো প্রকার অসুস্থ হয় বা কোনো সমস্যায় পড়ে আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করব। কয়েকদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় 12 শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। সরকারের শুল্ক প্রত্যাহারের কারণে হঠাৎ করেই বেড়ে গেছে পেঁয়াজের আমদানি। এতে দেখা দিয়েছে ক্রেতা সংকট। এছাড়া অতিরিক্ত গরমের কারণে নষ্ট হওয়ার আশঙ্কায় কম দামেই পেঁয়াজ ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন আমদানিকারকরা। শারদীয় দুর্গাপূজা ছুটি কাটিয়ে ফের সচল হয়েছে হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। সোমবার সকাল থেকে বন্দরে ট্রাকে ট্রাকে প্রবেশ করতে শুরু করেছে ভারতীয় পেঁয়াজ। আর বন্দরে পেঁয়াজ প্রবেশের পর এভাবেই সাজিয়ে রাখা হয় বিক্রির অপেক্ষায়। তবে চাহিদার তুলনায় আমদানি বেশি হওয়ায় দেখা দিয়েছে ক্রেতা সংকট। এখানে 20 গাড়ি চাহিদা, সেখানে পর্যন্ত 1 গাড়ি পেঁয়াজ যে কিনবে সে পারি এখন পর্যন্ত মোবাইলই করতেছে না।
বলতেছে কথা তো বেচা কিনা নাই, পাটিপত্র নাই, বেচা কিনা নাই। বার্মা থেকে যে মালটা ঢুকতেছে এটা বাজার 40 টাকা দামে মনে হয় বিক্রি হচ্ছে, যার কারণে ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে আসে সেই বাজারের তুলনায় টিকে থাকতে পারতেছে না, তাই বাজার চাহিদা কমে গেছে। পাশাপাশি প্রচণ্ড গরমে পেঁয়াজ পচে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই অবস্থা কম দামে পেঁয়াজ বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন আমদানিকারকরা। পূজার ভিতর যারা মাল কিনে নিয়ে গেছিল তারা এখন পর্যন্ত কেউ বেচা কিনা করতে পারে না। এখন যে মাল ঢুকছে কোনো মোকামে বেচা কিনা নাই, আর যে মালগুলো রাখা আছে এখন স্টকে ধীরে ধীরে মালগুলো পচনশীল মাল পচতে শুরু করে দিতে অলরেডি। হিলি কাস্টমসের তথ্য মতে আমদানি রপ্তানির শুরুর প্রথম দিন ভারতীয় 17টি ট্রাকে 474 মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে এই বন্দর দিয়ে। সময় সংবাদ, হিলি। 11টি দাবি নিয়ে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড BSCL এর সঙ্গে বৈঠক করেছে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো। সকালে BSCL ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান BSCL এর চেয়ারম্যান। সংবাদ সম্মেলনে অ্যাটকোর পক্ষ থেকে জানানো হয়, মালিকদের পক্ষ থেকে 12টি দাবি জানানো হয়েছিল, আগেই একটি দাবি পূরণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে বাকি দাবিগুলো মেনে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেছেন অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী। এবং হয়তো কিছুদিনের ভিতরেই আমরা এটা সম্পর্কে চূড়ান্ত মতামত মানে সরকার কর্তৃক গৃহীত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আলোচনা করেছি এবং আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাননীয় চেয়ারম্যান অনেক বিষয়ে তিনি আমাদের সাথে একমত হয়েছেন। আমরা একটা চুক্তিতে যেতে চাই খুব শীঘ্রই, 15 দিনের মধ্যে কিছু বিষয় নিয়ে। আমরা আশা করব যে বঙ্গবন্ধু স্যাটেলাইট কোম্পানি এবং টেলিভিশন চ্যানেল ওনার্স আমরা একসাথে কাজ করব, যেটা আমরা প্রথম থেকে শুরু করেছি। যে সমস্ত ইস্যু নিয়ে আমরা আলোচনা করলাম এটা আমরা খুব শীঘ্রই বোর্ডে প্লেস করব। কিছুদিনের ভিতরেই আমরা এটা সম্পর্কে চূড়ান্ত মতামত মানে সরকার কর্তৃক গৃহীত মতামত আপনাদেরকে জানাতে পারবো বলে আমি আশা করি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে আটকা পড়েছেন 3 শতাধিক পর্যটক। সাগর উত্তাল থাকায় টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দুদিন ধরে ফিরতে পারছেন না তারা। পর্যটকরা সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন জনপ্রতিনিধিরা। প্রবালদ্বীপ সেন্ট মার্টিন এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করতে শীত মৌসুমে পর্যটকবাহী জাহাজে করে ছুটে যান হাজার হাজার পর্যটক, কিন্তু এখনও টেকনাফ সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দেয়নি প্রশাসন। তারপরও ট্রলার ও স্পিডবোটে ঝুঁকিপূর্ণভাবে পর্যটকরা ছুটে যাচ্ছেন সেন্ট মার্টিনে। বৈরী আবহাওয়া, সাগর উত্তাল, ঝোড়ো হওয়ার পাশাপাশি মাঝে মাঝে হচ্ছে ভারী বৃষ্টিপাত, তাই টেকনাফ সেন্ট মার্টিন রুটে বন্ধ রয়েছে ট্রলার ও স্পিডবোট চলাচল। এতে সেন্ট মার্টিন ভ্রমণে এসে আটকা পড়েছেন পর্যটকরা। বৈরী আবহাওয়ার মাঝেও টেকনাফ ফিরতে পর্যটকরা অবস্থান করছেন জেটি কিংবা জেটির পাশে দোকানগুলোতে। আমাদের 3 দিন হচ্ছে, আমাদের থাকার কথা ছিল 1 দিন, ঠিক আছে। এখন মানে সব দিক দিয়ে আমাদের কষ্ট হচ্ছে। হ্যাঁ, সে ব্যাপারটায় আছি, কিন্তু এখানে কোস্টগার্ড অনুমতি দিচ্ছে না। আবহাওয়া সাপেক্ষে তাকে অনুমতি দিবে। প্রশাসনের যে উদ্যোগটা, তারা আমাদের সেফটির জন্য আমাদের বলছে যে আর কি যাওয়া যাবে না, অথবা আমাদের বোট এখান থেকে ছাড়বে না। আটকা পড়া পর্যটকরা সবাই নিরাপদে আছেন। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে টেকনাফ পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীরা। পর্যটক এখানে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করছে যাওয়ার অপেক্ষায়, কিন্তু প্রশাসন থেকে কোনো রকম পারমিশন না পাওয়ার কারণে এখন পর্যন্ত কোনো রকম ট্রলার অথবা স্পিড বোট চালু হচ্ছে না। প্রায় 300 মতো পর্যটক আটকা পড়ে আছে। তারা আমরা ওদেরকে সাহায্য সুবিধার হাত বাড়িয়ে দিয়েছি, যে কোনো প্রয়োজনে তারা আমাদের কাছে আসতে পারে। আবহাওয়া অফিসের তথ্যমতে বঙ্গোপসাগরে বায়ুচাপের কারণে কক্সবাজারে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো। সে খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। রুবেল, এখন কি অবস্থা? দুর্যোগপূর্ণ আবহাওয়া, যার কারণে সাগর উত্তাল রয়েছে। গত 2 দিন ধরে 3 নম্বর সতর্ক সংকেত এখনো বলবৎ রয়েছে। তো যার কারণে সাগর উত্তাল থাকার কারণে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে নৌযান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে গত 2 দিন ধরে আটকা পড়েছে প্রায় 3 শতাধিক পর্যটক, যারা এখনো অবস্থান করছে সেন্ট মার্টিনের বিভিন্ন রিসোর্ট কিংবা অনেকে দোকানে এসে বসে আছেন যাওয়ার জন্য। আসলে তারা এই যে আটকা পড়েছেন, এই আটকা পড়ার কারণে অনেকে চিন্তিত,
অনেকে বিপাকে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা সরাসরি তাদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছে, তারা 2 দিনের জন্য এসেছে এখন, অথবা কেউ 1 দিনের জন্য এসেছেন, কিন্তু এসে তারা এখন আর যেতে পারছেন না। তবে আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি বলছে, বঙ্গোপসাগরে যে তারতম্যের আধিক্যের কারণে যে 3 নম্বর সতর্ক সংকেত, সেটি আগামীকাল পর্যন্ত বলবৎ থাকতে পারে। তবে এর পরদিন থেকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় নৌযান চলাচলের জন্য অনুমতি দিবেন বলে তারা যে এটা জানিয়েছেন। তো এখন পর্যন্ত বলা যাচ্ছে পর্যটক যে 300 শতাধিক পর্যটক আটকা পড়েছে, তারাও কালকে পর্যন্ত আটকে পড়ে থাকতে পারেন সেন্ট মার্টিনে। তবে একটি বিষয়, সেন্ট মার্টিনে অক্টোবর যে জাহাজ পর্যটকবাহী জাহাজগুলো চলাচলের জন্য অনুমতি দেয় প্রশাসন, কিন্তু এখনও দেয়নি। সেটি অমান্য করে কাঠের ট্রলার এবং যে স্পিড বোটগুলো আছে, সেই স্পিড বোটগুলো নিয়ে পর্যটকরা জীবনের ঝুঁকি নিয়ে তারা সেন্ট মার্টিনে গিয়েছেন। এই বিষয়টি প্রশাসন বলছে যারা অবৈধভাবে নৌযান চালিয়ে সেন্ট মার্টিন পর্যটকদের নিয়ে যাবে, তাদের বিরুদ্ধে তারা মাঠে নামবে এবং আইনগত ব্যবস্থা নেবেন। অন্যদিকে যে যারা পর্যটক 300 শতাধিক পর্যটক সেন্ট মার্টিন আটকা পড়েছে, তাদের সব ধরনের সহযোগিতা, খাওয়া দাওয়া সবকিছু প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় তাদেরকে টেকনাফ ফিরিয়ে আনা হবে বলে আমাদেরকে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সাম্প্রতিক বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সরাসরি যাব সেখানে। যদি দিয়ে থাকে কিছু হতে পারে, এই ধরনের স্ট্যাটাস দেখে, এই ধরনের আপত্তিজনক দেখে সবাই মনে কষ্ট পেয়েছে, সাধারণভাবে এটা পেয়ে থাকে। আমাদের পুলিশ প্রশাসন এই ঘটনার আঁচ করে তাৎক্ষণিকভাবে ছেলেটির যেই জায়গায় থাকতো সেই জায়গায় হ্রাস করে এবং ছেলেটিকে সেখানে আর পাওয়া যায়নি। সেই গ্রামটি রক্ষার জন্য পুলিশ ওখানে মোতায়েন ছিল। এই যারা আমি বলবো যে অগ্নিসংযোগ করছে, এরা তো দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারীরা তখন এই এলাকা ছেড়ে অন্য এলাকায় যে ইউনিয়নটার নাম জানে কি, পীরগঞ্জ থানায় একটা গ্রাম, আমি ঠিক এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, সেই রঘুনাথপুর ইউনিয়নের একটি গ্রামে, যেটা নাকি আমাদের পীরগঞ্জ থানা থেকে বেশ কিছু দূর দূরে অবস্থিত, এবং রাস্তাঘাটও খুব সুন্দর ছিল না। ঘটনাটি তারা সেই গ্রামে কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ করে। আমাদের হিসাব মতে, আমি রাত পর্যন্ত হিসাব ছিল আমার কাছে 15টি, এখন সকালবেলা আমরা যা পেয়েছি 20-এর অর্ধেক, 25টার কথা শোনা যাচ্ছে। 25টা বাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং অগ্নিসংযোগ করেই ক্ষান্ত হন নেই এই দুষ্কৃতিকারীরা। এই দুষ্কৃতিকারীরা বাড়িঘর লুট করেছে, আরো 90-এর অধিক বাড়িঘর লুট করেছে, ভাঙচুর করেছে। এই যে ঘটনাগুলি ঘটিয়েছে, এগুলি পুলিশ যাওয়ার আগেই, পুলিশ যেই জায়গাটিতে সুরক্ষা দিচ্ছিল সেখান থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে এর মধ্যে ঘটনা ঘটিয়ে দেয়। সেখানে বর্তমানে পুলিশ এবং রাত্র ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশ গিয়েছেন, অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে, এপিবিএন পাঠানো হয়েছে, র্যাব পাঠানো হয়েছে, বিজিবি গিয়েছে। আমাদের নিরাপত্তার যত ধরনের ব্যবস্থা আমরা সেখানে গ্রহণ করেছি, কিন্তু এই ঘটনাটি আকস্মিকভাবে এই দুষ্কৃতিকারীরা ঘটনাটি ঘটিয়ে ফেলে। তো আমাদের এখানে কোনো জীবন হানি হয়নি, কিন্তু সম্পদ হানি হয়েছে, বাড়িঘর পুড়িয়েছে। আমরা মনে করি যে এই লোকদের আমরা চিহ্নিত করেছি কয়েকজনকে, আমরা তাৎক্ষণিকভাবে এলাকার জনগণের সহায়তায় 45 জনকে আমরা ধরেছি এবং আরো আমরা কয়েকজনকে ধরার জন্য আমরা করছি। আমরা